বিশ্বের অধিকাংশ দেশে কেন এই মুভিটা ব্যান করে দিয়েছিল জানেন? কারণ এই মুভিটা এমন এক নিষিদ্ধ সত্যকে সামনে এনেছিল যা বর্তমানের আধুনিক পৃথিবী সহ্য করতে পারেনি। বিনা অপরাধে ফিলিস্তিনের এক মায়ের ৮ বছর কেড়ে নেওয়া আর জেলের ভেতরেই একটি শিশুর শৈশব ধ্বংস করার এই বিভীষিকাময় কাহিনী কি স্রেফ গল্প, নাকি আমাদের নীরবতার চরম মূল্য? ৩,০০০ রাতের সেই অন্ধকার ছিঁড়ে কিভাবে একজন ফিলিস্তিনি মা তার অধিকারের আলো খুঁজে পেয়েছিলেন জানেন? বিশেষ একটা রিকোয়েস্ট, আপনি যদি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করার জন্য হলেও এই গল্পটি সম্পূর্ণ কোথাও পেয়ে যান, মুভিটা খুঁজে পান, তবে পুরো মুভিটা একবার হলেও দেখবেন, আর পারলে এই এক্সপ্লেনেশন ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটা ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনের আলোড়ন সৃষ্টিকারী এক মায়ের করুণ আর্তনাদের এক মর্মান্তিক কাহিনী নিয়ে নির্মিত ফিলিস্তিনি ড্রামা মুভিটার নাম তো হাই, আমি মিকাইল ইসলাম, কোরিয়ান সিনেমিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের একজন ফিলিস্তিনি মায়ের গল্প শোনাবো, যার বিনা অপরাধে ইসরায়েলের জেলে কাটাতে হয়েছিল ৩,০০০টি রাত। তো চলুন শুরু করা যাক হৃদয় কাঁপিয়ে দেওয়া মায়ের গল্প। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। বেশ কিছু ফিলিস্তিনি সাধারণ মানুষকে ইসরায়েলের বর্বর সেনারা গ্রেপ্তার করেছে আর তাদেরকে কারাগারের দিকে নিয়ে যাচ্ছে। এই বন্দীদের মধ্যে একজন ফিলিস্তিনের স্কুল শিক্ষিকাও ছিলেন। ভদ্রমহিলার নাম লেয়াল, যাকে নিয়েই আমাদের আজকের মুভির পুরো গল্প। একজন ইসরায়েলি অফিসার তাকে জিজ্ঞাসা করে। লেয়াল মূলত একজন আহত হামাস যোদ্ধাকে তার গাড়িতে করে লিফট দিয়েছিল, সেই কারণে ইসরায়েলি সৈন্যরা তাকে গ্রেপ্তার করেছে। আর এই অফিসার লেয়ালের কাছে সেই ছেলেটার পরিচয় জানতে চায়, কিন্তু লেয়াল সেই ছেলেকে চেনেই না। পরদিন কয়েকজন মহিলা ইসরায়েলি অফিসার লেয়ালকে খুব ভালোভাবে চেক করে আর তার সাথে যত রকমের খারাপ আচরণ করা যায় তার সবই করে। লেয়াল এই জেলের ৭৭৫ নম্বর কয়েদি। জেল থেকে লেয়ালকে একটি কম্বল দেওয়া হয় আর একজন মহিলা অফিসার তাকে নিয়ে যায় তার নতুন ঠিকানায়। লেয়াল যখন করিডোর দিয়ে হাঁটছিল তখন চারিদিকে শুধু চিৎকারের আওয়াজ আসছিল। লেয়াল তার সেলের সামনে এসে দাঁড়ায়। সে সেলে যে কয়েদি ছিল তারা কেউই ফিলিস্তিনি না, তারা বিভিন্ন দেশের নাগরিক। আর সেখানে মহিলাগুলো ছিল খুবই উগ্র, তারা নিজেদের মধ্যে মারামারি করছিল। এই মোটা মহিলার নাম হচ্ছে রিচেল, আর এই চিকন নেতা টাইপের মহিলাটি হচ্ছে সুনামি। সুনামি লেয়ালের দিকে এগিয়ে আসে আর তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর বলে, তুই ফিলিস্তিনি তাই না? তোর ভাগ্যে খারাপ কিছু আছে। কিন্তু লেয়াল একদম চুপচাপই দাঁড়িয়ে থাকে, তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। তখন রিচেল নামের মহিলাটি সুনামিকে বলে, তুই এখান থেকে যা, এটা আমি দেখতেছি। ওই দিন রাতের বেলা সেলের অন্য সবাই ইচ্ছে মতো নেশা করছিল আর লেয়াল এক কোণে চুপচাপ বসেছিল। পরদিন সকাল হয়, সেলের সকল কয়েদিকে বাইরে ডাকা হচ্ছিল। লেয়াল গত রাতে সেই জায়গাতে বসেই ঘুমিয়ে পড়েছিল। পুলিশ অফিসারদের কাছে লেয়াল শুধু সাহায্য চাইতে থাকে, তার স্বামীকে যেন একটু খবর দেওয়া হয়, কিন্তু পুলিশ অফিসার তাকে বারবার ইগনোর করেই যাচ্ছিল। সেল থেকে এক এক করে সবাইকে বের করা হয়। এই জেলখানার এক সাইডে থাকে পুরুষ কয়েদিরা আর আরেক পাশে মহিলা কয়েদিরা। সব বন্দীদের জেলের মধ্যে থাকা খোলা জায়গায় আনা হয়। লেয়াল এখনো অনুরোধ করতে থাকে ওই অফিসারকে। তখন পাশে থাকা তার সেলের কয়েদিগুলো এই বিষয়টা নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। তখন কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একজন মহিলা কয়েদি লেয়ালকে বলে, ওরা এমনি এমনি তোমার কথা শুনবে না, ওদের সাথে কোনো ডিল করো। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি লেয়ালকে অন্য একজন মহিলা অফিসারের রুমে নিয়ে আসা হয়েছে। সেই অফিসার লেয়ালকে বলে, তোমার আমাদের কাছ থেকে কিছু পেতে হলে তোমাকে আমাদেরকে সাহায্য করতে হবে। তখন পুলিশ অফিসার লেয়ালকে একটা দায়িত্ব দেয়। জেলবন্দি মহিলাদের মধ্যে অনেকেই বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করে, কিন্তু সেটা কিভাবে সেই বিষয়টা লেয়াল খুঁজে বের করে অফিসারকে বলবে। পরের দৃশ্যে আমরা দেখি লেয়ালকে সুযোগ দেওয়া হয়েছে তার হাজবেন্ড ফরিদের সাথে কথা বলার জন্য। ফরিদ তার ওয়াইফ লেয়ালকে বলে, আমি তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্ত করব, তবে আমাদের প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ। তোমাকে বলতে হবে যে ওই ছেলেটি তোমাকে ভয় দেখিয়েছিল। কিন্তু লেয়াল বলে, ছেলেটি তো আমাকে ভয় দেখায়নি। ফরিদ বলে, আমাদের এই ছাড়া কোনো উপায় নেই। লেয়ালের হাজবেন্ড সেখান থেকে বিদায় নেয়। লেয়াল তার সেলে চলে আসে। সেখানে সামান্য একটি পেন্সিল নিয়ে সুনামি নামের সেই মেয়েটির সাথে তার ঝগড়া হয় আর ঝগড়ার এক পর্যায়ে মারামারি হয়ে যায়। তখন একজন মহিলা অফিসার সেখানে চলে আসে আর তাদের মারামারি থামায়। তখন সুনামি সেই অফিসারকে বলে, এই মেয়েটি গোপনে ফিলিস্তিনিতে বার্তা পাঠায়। ব্যাস এই কথা শোনা মাত্রই সেই মহিলা অফিসার লেয়ালকে একটি আলাদা বদ্ধ ঘরে আটকে রাখে। ওই অন্ধকার ঘরে বসে লেয়াল চিৎকার করে কাঁদছিল। কাঁদতে কাঁদতে লেয়াল একসময় বমিও করে দেয়। সেই অফিসার এটা দেখে জেলের ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার লেয়ালকে ভালোভাবে চেক করে এবং লেয়ালকে সে জিজ্ঞাসা করে, আপনি কি জানতেন না যে আপনি প্রেগনেন্ট? লেয়ালের চোখ বড় বড় হয়ে যায়, সে মা হতে চলেছে। পাশে দাঁড়িয়ে থাকা ইসরায়েলি পুলিশটি বলে, জেলে বাচ্চা জন্ম দেওয়ার কোনো নিয়ম নেই, ওটাকে পেটের মধ্যেই মেরে ফেলো। ডাক্তার তখন তাকে জানায় সেটা এখন আর সম্ভব না।
ডাক্তার ওই পুলিশ অফিসারকে আরো বলে, মহিলাটিকে এখন অন্য একটা সেলে দিয়ে দাও, তার এখন বিশ্রামের প্রয়োজন। এরপরের দৃশ্যে আমরা দেখি লিয়ালকে নতুন একটা সেলে দেওয়া হয়েছে। এখানে যারা ছিল তারা সবাই ফিলিস্তিনি। লিয়ালকে দেখে প্রথমে রিয়ান নামের একটা মেয়ে এগিয়ে আসে আর লিয়ালকে নিজ থেকেই বলে, তোমার হাতের জিনিসগুলো আমার হাতে দাও। রিহান একে একে সবার সাথে লিয়ালের পরিচয় করিয়ে দেয়। ইনি হচ্ছে লিয়ালি, ওনার 2 নাতিও এই জেলেই রয়েছে। আর উনি হচ্ছে জামিল এবং উনি হচ্ছে সানা। সানা একজন বিপ্লবী যোদ্ধা, তিনি লেবাননের, কিন্তু ফিলিস্তিনির হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। সেজন্য গত 15টা বছর ধরে তিনি এই জেলের মধ্যে আটকে আছে। সানা অনেক রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করে, তুমি ওই অফিসার রুমে কেন গিয়েছিলে, আর তুমি আমাদের সেলেই বা কেন এসেছো? তখন রিহান সানাকে বাধা দেয় আর লিয়ালকে তার বেডে বসতে বলে। লিয়ালের এই নতুন সেলের মানুষগুলো ছিল অত্যন্ত ভালো। লিয়াল এই প্রথম এই জেলের মধ্যে কোনো একটা বেডে শোয়ার সুযোগ পেল। এরপর সব বন্দীরা ঘুমিয়ে পড়ে। চারিদিক শুনশান নীরবতা। পরদিন সকাল হয়। লিয়ালের চোখের পানি এই কদিনে কাঁদতে কাঁদতে প্রায় শুকিয়ে গেছে। জেলের হলরুমে দুপুরের খাবার দেওয়া হয়। লিয়াল ভয়ে ভয়ে সামান্য কিছু খাবার খেয়ে সে তার সেলে ফিরে আসে। রাতের বেলা সেলের বাকি সবাই মিলে সাংকেতিক ভাষা দিয়ে ছোট ছোট চিঠি লিখছিল। সেখানে কেউ পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করে, কেউ পরিবারের কাছে গরম কাপড় চায়, কেউ কিছু খাবার। কিন্তু লিয়াল তার বেডে চুপচাপ বসেছিল। এদের সবাইকে দিনের বেলা ইসরায়েলি সেনাদের জন্য পোশাক তৈরি করতে হয়। তবে সানার একটা হাত নাই দেখে তার এই কাজ করতে হয় না। বন্দীদের মধ্যে একজন ইসরায়েলি সেনাদের পোশাকের এক জায়গায় লিখে দেয়, লাভ প্যালেস্টাইন, অর্থাৎ ফিলিস্তিনের প্রতি ভালোবাসা। লেখাটা সে লিয়ালকেও দেখায়। দৃশ্য আবার পরিবর্তন হয়। আমরা লিয়ালকে সেই পুলিশ অফিসারের রুমে দেখি। অফিসার লিয়ালকে জিজ্ঞাসা করছে, সময় কিন্তু চলে যাচ্ছে, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো তুমি কখন অ্যাবর্শন করবে? তখন লিয়াল বলে, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কিছুই করতে পারবো না। তখন অফিসার লিয়ালের দিকে টেলিফোনটা এগিয়ে দেয়। লিয়াল তার হাজব্যান্ডকে কল করে আর সে তার হাজব্যান্ড ফরিদকে জানায় যে সে প্রেগন্যান্ট। কিন্তু টেলিফোনের ওপাশে ফরিদ একদম চুপ করে থাকে। লিয়াল তাকে জিজ্ঞাসা করে, তুমি কিছু একটা বলো, কিন্তু ওপাশ থেকে তেমন কোনো সাড়া আসে না। তখন ওই অফিসার টেলিফোনটা কেড়ে নেয়। পরের দৃশ্যে দেখা যায় পুলিশরা লিয়ালদের পুরো সেল সার্চ করতে থাকে। কারণ আপনারা তো জানেনই, লিয়াল আসলে ইনফরমেশন দেওয়ার বিনিময়ে তার স্বামীর সাথে কথা বলার অনুমতি পেয়েছিল। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুলিশ সেই ছোট্ট ছোট্ট চিঠিগুলো পেয়ে যায়। তখন পুলিশ জামিলাকে ডাক দেয় আর তাকে জিজ্ঞাসা করে, এই জিনিসগুলো কি তার? এই জিনিসগুলো কি আর এর মধ্যে কি লেখা? কিন্তু জামিলা চুপ করে থাকে। পুলিশ তাকে থাপ্পড় দেয়, কিন্তু মেয়েটি তার মুখ খোলে না। তখন পুলিশ অফিসারটি জামিলাকে রিমান্ডের জন্য বাইরে ধরে নিয়ে যায়। সেলের সকল কয়েদিরা মিলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। জামিলা অনেক কাঁদছিল, কিন্তু লাভ হয় না তাতে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়। তখন সানা লিয়ালকে বলে, এর বিনিময়ে তো তুমি তোমার স্বামীর সাথে কথা বলতে পেরেছো, তাই না? লিয়াল চুপ করে থাকে। সানা তাকে মারতে যায়। তখন অন্যরা সবাই মিলে তাকে বাধা দেয় আর বলে লিয়াল প্রেগনেন্ট। কিন্তু লিয়ালের হাতের মধ্যে একটি কাজ থাকায় লিয়ালের হাত কেটে যায়। লিয়ালকে আবারও জেলখানার হসপিটালে নিয়ে আসা হয়। সেখানে আয়মান নামক একটি ছেলে তার সেবা করছিল। সে লিয়ালকে বলে, আপনার কিছু দরকার হলে আমাকে বলবেন। এদিকে জামিলাকে রিমান্ড থেকে বের করা হয়েছে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার উপর দিয়ে কি ঝড়টাই বয়ে গেছে। পরদিন দেখি ওই জেলে আরও কিছু নিরীহ ফিলিস্তিনিকে ধরে আনা হয়েছে। লিয়াল জানালা দিয়ে সেই বন্দীগুলোকে দেখছিল। সেদিন দুপুরবেলা খাবার সময় রিচা নামক সেই মোটা মহিলাটি সানার দিকে তার খাবারগুলো ছুঁড়ে মারে আর তাকে ফিলিস্তিনের কুকুর বলে গালি দেয়। সানার মাথায় রক্ত উঠে যায়। সানা ওই মহিলার উদ্দেশ্যে বলে, আমার একটা হাত নেই দেখে আমাকে দুর্বল মনে করিস না, মৃত্যুর ভয় আমরা পাই না। মুহূর্তের মধ্যে এখানে খাবার ছড়াছড়ি শুরু হয়ে যায়। পুলিশ এসে বাধা দেয়। তবে পুলিশ শুধুমাত্র সানাকে অপমান করে আর তাকে বলে, রিচা তো ঠিকই বলেছে, তোদের এখনো বাঁচিয়ে রেখেছি, এটাই তো তোদের ভাগ্য। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখি লিয়ালের সাথে তার আইনজীবী দেখা করতে এসেছে। আগামীকাল লিয়ালকে কোর্টে তোলা হবে, তাই তার আইনজীবী তাকে সবকিছু বুঝিয়ে দেয় যে কি কি উত্তর দিতে হবে। পরদিন যথারীতি কোর্ট শুরু হয়। সেই ফিলিস্তিনি যোদ্ধা ছেলেটিকে হাজির করা হয়েছে। এই ছেলেটি সেই ছেলেটি ছিল। লিয়াল তার দিকে তাকিয়ে আছে। বিচারক লিয়ালকে জিজ্ঞাসা করে, আপনি ভালো করে দেখুন, আপনাকে ভয় দেখিয়ে উঠছিল কিনা? লিয়াল তো একজন ফিলিস্তিনি নারী। তার কাছে মনে হয়েছিল এই ছেলেটিকে তার থেকে বেশি প্রয়োজন তার দেশের। তাই লিয়াল তার নিজের মুক্তিকে কুরবানি করে দেয়। সে বলে, এই ছেলেটি ওই ছেলেটি না। ছেলেটিকে কোর্ট থেকে নিয়ে যাওয়া হয় আর লিয়ালকে বিচারক 8 বছরের সাজা শোনায়। লিয়াল এই জেলখানাকে এখন নিজের ঠিকানা মনে করে নিয়েছে। পরদিন ছিল বন্দীদের পরিবারের সাথে দেখা করার দিন। লিয়ালের হাজবেন্ড তার সাথে দেখা করতে এসেছে। সে লিয়ালকে জানায় ইসরায়েলের তাদের বাড়ি ধ্বংস করে দিয়েছে, তাই সেখান থেকে পালিয়ে মিশরে চলে যাবে আর সেখানে গিয়ে নতুন জীবন শুরু করবে। এরপর সে লিয়ালকে আরো বলে, তুমি কি বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছো? লিয়াল বলে, না, আমি ওই বাচ্চাটাকে এখানেই জন্ম দিব। তখন ফরিদ বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে এখানে থাকতে হবে। লিয়াল তখন বলে, আমাকে আর আমার সন্তানকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি তোমার নতুন জীবন নিয়ে ভালো থাকো, দোয়া করি। এভাবে জেলখানায় কাটতে থাকে লিয়ালের জীবন। পার হয়ে যায় অনেকগুলো দিন। একদিন জমিলা অনেকগুলো চিঠি নিয়ে দৌড় দিয়ে সেলের মধ্যে আসে। আজ সবার জন্য তাদের পরিবার থেকে চিঠি এসেছে। সবাই তো অনেক খুশি।
লেয়ালের জন্য একটি চিঠি এসেছে। এই চিঠিটা এসেছিল লেয়ালের স্কুল থেকে। লেয়ালের স্কুলের বাচ্চাগুলো সবাই লেয়ালকে অনেক মিস করে। পরদিন লেয়ালের সেই উকিল লেয়ালের জন্য কিছু বই সেই পুলিশ অফিসারের কাছে দিতে আসে। উকিল এই অফিসারকে রিকোয়েস্ট করে, মেয়েটি প্রেগনেন্ট, ওর প্রতি একটু মানবতা দেখাও। এই কথা শুনে পুলিশটা রেগে যায়। ওদের জন্য কোনো মানবতা নেই, তোমার যদি ফিলিস্তিনিদের প্রতি বেশি মায়া হয় তাহলে তোমাকেও জেলের মধ্যে ঢুকিয়ে দেই। উকিল মহিলাটি অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। এভাবে কেটে যায় আরও কিছুদিন। সানা নামের সেই মহিলা সবাইকে একটি বিপ্লবী বই পড়ে শোনাচ্ছিল, আর তার পাশে বসে সবাই মুগ্ধ হয়ে সে স্বাধীনতার গল্প শুনছিল। গল্প পড়া শেষ হলে জামিলা তার কণ্ঠে একটি গান ধরে। এই গানটি তাদের প্রিয় গান। সবাই মিলে একসাথে গানটি গাইতে থাকে। গানের কথাগুলো ছিল এমন: একদিন এই আধার কেটে যাবে, স্বাধীনতার সূর্য ফুটবে, ফিলিস্তিনের আকাশে আকাশে আমরা আবারও ফিরে পাবো আমাদের মাতৃভূমিকে। গানের মধ্যে হঠাৎ করে লেয়ালের পেইন উঠে যায়। লেয়ালকে জেলের হসপিটালে আবারও নিয়ে আসা হয়। তার হাতগুলো হ্যান্ডকাপ দিয়ে আর পা শেকল দিয়ে বাঁধা হয়। প্রচণ্ড প্রসব যন্ত্রণায় লেয়াল চিৎকার করছিল। আর সব যন্ত্রণার অবসান ঘটিয়ে এই পৃথিবীতে আসে ফুটফুটে একটি বাচ্চা ছেলে। বাচ্চাটার জন্ম এই অন্ধকার জেলখানার রুমে হলেও তার মা ছেলের নাম দেয় নূর, অর্থাৎ আলো। লেয়াল তার সন্তানকে বুকে চেপে ধরে আদর করতে থাকে। নূরকে নিয়ে যখন লেয়াল সেলে ফিরছিল তখন কয়েকজন ইসরায়েলি মহিলা তাকে উদ্দেশ্য করে বলে, এই পৃথিবীতে আরও একটি জঙ্গি বাচ্চা জন্ম নিল। লেয়াল চুপচাপ তার সেলে ফিরে আসে, আর সেলের সবাই অনেক খুশি। সবাই নূরকে অনেক আদর করতে থাকে। নূর শুধু একজন থেকে আরেকজনের কোলেই যাচ্ছিল। সবার মুখে শুধু একটাই কথা ছিল, মাশাল্লাহ। নূর ছিল খুব ফুটফুটে সুন্দর একটি বাচ্চা। জামিলা জানালার কাছে গিয়ে চিৎকার করে বলে, হে আল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া, তুমি আমাদের মাঝে নূরকে পাঠিয়েছো। পরদিন লেয়ালের মা তার সাথে দেখা করতে আসে। সে নূরকে দেখে খুবই খুশি হয়। সে লেয়ালকে বলে, নূর দেখতে একদম তোর মতো হয়েছে। লেয়াল তার মাকে জিজ্ঞাসা করে, ফরিদ কি নূরের কথা কিছু জানে? লেয়ালের মা বলে, আমি তাকে জানিয়েছি, কিন্তু মনে হয় না সে কখনো ফিরবে। লেয়াল চুপ করে থাকে। লেয়ালের মা নূরের জন্য কিছু ড্রেস আর খেলনা নিয়ে এসেছে, কিন্তু ওখানে থাকা পুলিশ তাকে বাধা দেয়, আর লেয়ালকে তারা জেলের মধ্যে নিয়ে যায়। এভাবে কেটে যায় আরও কিছুদিন। নূর এখন একটু বড় হয়েছে। নূর এখন এখানকার সবার মধ্যমণি। সবাই সারাদিন শুধু নূরকে নিয়েই ব্যস্ত। লেয়াল সারাক্ষণ নূরকে কোলে করে রাখে আর পরম মমতায় তাকে আদর করে। এভাবেই চলে যায় আরও কিছুটা দিন। নূর এখন এক পা দুপা করে হাঁটতে পারে। নূরের একটু ঠান্ডা লাগলে নূরকে জেলের হসপিটালে নিয়ে আসা হয়। সেখানে সোনামি নামের মহিলাটাও চিকিৎসাধীন ছিল। সোনামি তার পূর্বের কাজের জন্য লেয়ালের কাছে ক্ষমা চায়। লেয়ালের প্রত্যেকদিন ইসরায়েলি সৈন্যদের জন্য রান্না করতে হতো, কিন্তু জামেলা ছিল একটু বেশি প্রতিবাদী। তার এসব কিছু সহ্য হয় না। যারা তাদের আত্মীয়দের মারছে তাদের জন্যই তাদের রান্না করতে হবে। জামেলার এসব সহ্য হয় না। সে পুরো রান্নাটা নষ্ট করে দেয়, আর বরাবরের মতো আবারও জামেলাকে রিমান্ডে নেওয়া হয়। কেটে যায় আরও অনেকগুলো দিন। নূরের এই জেলখানায় আজ 2 বছর পূর্ণ হলো। আজকে তার দ্বিতীয় জন্মদিন। সবাই এই অন্ধকারের মধ্যেই নূরের জন্মদিন পালন করছিল। একটা আটা রুটির উপর 2টি মোম দিয়ে নূরের সামনে দেওয়া হয়। বাচ্চা ছেলেটি পরম উৎসাহ নিয়ে সেই মোমের উপর ফু দেয়। ওখানে থাকা সবাই হাততালিতে ফেটে পড়ে। এবার শুরু হয় নূরকে গিফট দেওয়ার পালা। কেউ পুরনো কাপড় পেঁচিয়ে বল বানিয়েছে। বৃদ্ধ মহিলাটি নূরের খেলনা হিসাবে পাখির মতো কিছু একটা বানিয়েছে। সবাই নূরকে নিয়ে ফিলিস্তিনের ভাষায় গান করছে। সোনামি সেই গানের ভাষা না বুঝলেও সেও তাদের সাথে গলা মিলায়। তখন রিসেল তাকে বাধা দেয়। এভাবেই জেলের মধ্যে কাটতে থাকে ছোট্ট বাচ্চাটার জীবন। পরদিন খাওয়ার সময় টিভিতে নিউজ দেখছিল সানা। ইসরায়েলিরা আবারও ফিলিস্তিনদের উপর গণহত্যা চালাচ্ছে। হাজার হাজার বাচ্চা, শিশু, মহিলা মারা গিয়েছে। সানার পুরো শরীর তখন কাঁপছিল। তখন পুলিশ অফিসার টিভিটা বন্ধ করে দেয়। সানা নিউজ দেখার জন্য চিল্লাচিল্লি করতে থাকে। তখন ওই পুলিশ অফিসার আর ওখানে থাকা কিছু ইসরায়েলি বন্দী মিলে সানাকে অনেক মারধর করে। ইসরায়েলের ওই বন্ধুগুলো ফিলিস্তিনিদের মৃত্যু নিয়ে উপহাস করতে থাকে। সেলে ফিরে সানা সহ সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা গণহত্যার বিরুদ্ধে অনশন করবে এখানে বসেই। এমনকি তারা ইসরায়েলিদের জন্য কোনো খাবার রান্না করবে না, আর কোনো পোশাকও বানাবে না। পরের দিন মহিলা পুলিশটা তাদের সবাইকে কাজে ডাকতে আসলে জামিলা তাকে জানায় তারা আর কাজ করবে না, তারা স্ট্রাইক করেছে। এই কথাটা শুনে পুলিশটা খুব রেগে গিয়ে বলে, তোরা অপেক্ষা কর, তোদের জন্য ভয়ানক পরিণতি অপেক্ষা করছে। এই কথা বলে মহিলা পুলিশটা চলে যায়। ছোট্ট বাচ্চাটার মতো জানেই না যে মুক্ত আকাশে পাখি দেখতে কেমন। লেয়াল তাকে পাখি আর ঘোরার অবাক দেখাচ্ছিল। বাচ্চা ছেলেটি খুশিতে হাসতে থাকে, আর লেয়াল তার সন্তানের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার সন্তানের জীবনটা এমন নাও হতে পারত। পরের দিন জেলার টিভিতে যুদ্ধের নিউজ দেখছিল। সোনামি তখন সেখানে কাজ করছিল। সে গোপন একটি কাগজ চুরি করে, আর কাগজটি সে লেয়ালের কাছে পৌঁছে দেয়। সানা যখন কাগজটি পড়ে সে চিৎকার করে ওঠে, কারণ সেদিনের কথা তো আপনাদের মনে আছে, তাই না? ওই যে ওই দিন পুলিশ মহিলাটা বলেছিল তোদের ভাগ্যে খারাপ কিছু অপেক্ষা করছে। আসলে ওই দিনের পর সানার পরিবারের বাকি সদস্যদেরকে ইসরায়েলি সেনা পাঠিয়ে মেরে ফেলা হয়েছে। সানার কান্নায় চারিদিকে ভারী হয়ে যায়। সে তার পরিবারের মানুষগুলোর লাশ দেখতে চায়। সানার কান্নায় চারিদিকে নীরব হয়ে যায়। রাতের বেলা সবাই আগুন জেলে প্রতিবাদ করতে থাকে। তখন জেলার আদেশ দেয় সকল ফিলিস্তিনিদের আলাদা আলাদা জেলে রাখার জন্য।
তখন সেই পুলিশ লেয়ালদের সেলে আসে। লেয়াল আর তার ছেলে নূরকে সেখান থেকে বের করে নিয়ে যায় আর তাদের জন্য অন্য একটি সেলে জায়গা দেওয়া হয়। বাচ্চা ছেলে নূর অনেক ভয় পাচ্ছিল। লেয়াল তাকে সান্ত্বনা দেয়। লেয়াল তার সাথে কাঠের পাখি নিয়ে খেলতে থাকে। বাচ্চাটা তার মায়ের সাথে খেলতে থাকে। এই কাঠের পাখিটা বাচ্চাটার খুব পছন্দের। নূর একসময় খেলতে খেলতে তার মায়ের পাশে ঘুমিয়ে যায়। তার হাতের মধ্যে তখনও সেই কাঠের পাখিটা ছিল। লেয়াল তার নিষ্পাপ সন্তানটার মুখের দিকে তাকিয়ে থাকে। নূরের কাঠের পাখিটা সত্যিকারের পাখি হয়ে গিয়েছে। এই দৃশ্যটির গভীরতা অনেক বেশি। এই ছোট্ট বাচ্চাটি যে বয়সে মুক্ত পৃথিবীতে আনন্দ করার কথা, সেই বয়সে সে অন্ধকার ঘোরের মধ্যে বড় হচ্ছে। দৃশ্য আবারও পরিবর্তন হয়। সে জেলার লেয়ালদের ছেলে আসে। তোমার ছেলে তো 2 বছর হয়ে গেছে আর তুমি তো নিয়মটা ভালো করেই জানো। 2 বছর পরে তোমার ছেলেকে তুমি এখানে রাখতে পারবে না। এই বলে জেলার সেখান থেকে চলে যায়। বাচ্চাটি তার মাকে জড়িয়ে ধরে কাঁদছিল। লেয়াল স্ট্রাইক করেছিল, তাই তার বাচ্চাটিকেও জেল থেকে কোনো খাবার দেওয়া হয় না। তখন গোপনে সোনামি নূরের জন্য কিছু খাবার লেয়ালের হাতে দেয় আর সোনামি লেয়ালকে বলে, তোমাকে আমি বিদায় বলার জন্য এসেছি, আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্তি দেওয়া হবে। লেয়াল সোনামিকে বলে, তুমি নিজের খেয়াল রেখো। পরের দিন রিহানকে লেয়ালের সেলে নিয়ে আসা হয়। রিহান অনেক কান্না করছিল। স্ট্রাইক করার কারণে রিহানকে তার পরিবারের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। তার ছোট ছেলেটা অনেক অসুস্থ। রিহান লেয়ালকেও বোঝায়, আমরা মায়েরা স্ট্রাইক করতে পারবো না। রিহান আর লেয়াল স্ট্রাইক ভেঙে কাজে ফিরে যায়। লেয়াল কাছ থেকে ফিরে দেওয়ালে ছবি এঁকে তার বাচ্চাকে শেখাচ্ছিল। এটাকে ঘর বলে। এভাবে বৃষ্টি হয়। এই ঘরের মধ্যে পরিবারের সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করে। বাচ্চা ছেলেটি এখনো জানে না বাড়ি দেখতে কেমন হয়। এই জেলটাই তো তার জন্য বাড়ি। পরদিন অনেক বছর পর ফরিদ লেয়ালের সাথে দেখা করতে জেলে আসে। ফরিদ এই প্রথম তার সন্তান নূরকে দেখলো। ফরিদ নূরের জন্য একটা খেলনা রোবট নিয়ে এসেছে। নূর সেটা দেখে খুবই খুশি হয়। লেয়াল ফরিদকে জিজ্ঞাসা করে, তুমি কেন এসেছো? ফরিদ বলে, আমি তোমাদের ভালোবাসি তাই। তখন লেয়াল বলে, তুমি তো 2টা বছরে একটা চিঠিও লেখনি, একবার দেখতেও আসেনি। নিজের সন্তান হয়েছে শুনেও তার মুখটা দেখার তোমার ইচ্ছে হয়নি। আমাদের মা ছেলের তোমাকে প্রয়োজন নেই। এটা বলে লেয়াল সেখান থেকে তার সন্তানকে নিয়ে চলে যায়। লেয়াল আবারও নিজ থেকে স্ট্রাইক করার সিদ্ধান্ত নেয়। লেয়াল সেই বার্তা পাশের ছেলে জানিয়ে দেয়। লেয়াল আবারও তার বাচ্চাকে ছবি এঁকে বোঝাচ্ছিল, এটা হচ্ছে তোমার বাবা, এটা তুমি, আর ওই দূরের যে হাঁসটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমি। যখন রাত হয়ে যাবে তখন বাবা তোমাকে ঘুমোতে বললে তুমি ঘুমিয়ে যাবে, আর ওই দূরের হাঁসটা যে আমি। মা এক সময় সাঁতার কাটতে কাটতে তোমার কাছে ঠিকই চলে আসবো। লেয়াল আসলে বুঝে গিয়েছিল তার স্ট্রাইক করার কারণে তার ছেলেটিকে খুব তাড়াতাড়ি তার কাছ থেকে নিয়ে যাওয়া হবে। তাই সে নূরকে বাইরের পৃথিবী সম্পর্কে একটু ধারণা দিচ্ছিল। পরদিন সেই সময়টাই চলে আসে। কয়েকজন পুলিশ অফিসার লেয়ালের সেলে আসে। তারা লেয়ালকে বলে, তোমার সন্তানকে এখন আমাদের কাছে দিয়ে দিতে হবে। নূর মা বলে চিৎকার করছিল। সে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে। সে কোথাও যাবে না। কিন্তু বর্বর ইসরায়েলিগুলো একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেয়। নূরের চিৎকারে চারিদিকে ভারী হয়ে ওঠে। লেয়াল চিৎকার করে কাঁদছে আর নূর বলে বলে ডাকছে। সর্বশেষ নূর অনেক দূর থেকে একটিবার মা বলে চিৎকার দেয়। তারপর সেই শব্দটা লেয়ালের কান্নার সাথে মিশে যায়। লেয়াল নূরের একটা জামা জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর এভাবেই কাটতে থাকে তাদের জীবন এই অন্ধকার জেলে। এর কিছুদিন পর জেলের সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে বড় একটি বিদ্রোহের। ঠিক 10টার সময় সবাই মিলে একসাথে বিদ্রোহ শুরু করে। জেলার বুঝতে পারে না যে কি শুরু হয়েছে। পুরো জেল জুড়ে সাইরেন বাজানো হচ্ছে। সকল কয়েদিকে একসাথে খোলা জায়গায় নিয়ে আসা হয়। কয়েদিরা তখন ইসরায়েলি পুলিশদের সাথে ধস্তাধস্তি করছিল। ঠিক তখন একটি গুলির শব্দ হয়। জামেলা মাটিতে পড়ে যায়। সে মাথা গরম বিদ্রোহী মেয়েটি মারা যায়। জামেলার বোন জামেলাকে জড়িয়ে ধরে। লেয়ালও একদম নির্বাক হয়ে গেছে। বর্বর ইসরায়েলি সৈন্যরা এসে জামেলার লাশটা টেনে হেঁচড়ে নিয়ে যায়। বন্দীদের আবারও জেলের মধ্যে ঢোকানো হয়, কিন্তু বন্দীরা ঢোকা মাত্রই মূল দরজা আটকে দেয়। চারিদিকে প্রতিবাদের ঝড় ওঠে। সেই ঝড় পাশের পুরুষ বন্দীদের মধ্যেও ছড়িয়ে পড়ে। সময়ের সাথে পুরো জেলখানা একদম উত্তাল হয়ে ওঠে। এদিকে ইসরায়েলি সৈন্যরা প্রস্তুতি নিচ্ছে জেলের ভেতরে ঢোকার। তারা জেলের মধ্যে গ্যাস স্প্রে করা শুরু করেছে। কিন্তু বন্দীরা তখনও আন্দোলন চালিয়ে যাচ্ছিল। কিন্তু সময় যতই যাচ্ছিল একে একে সবাই মাটিতে পড়ে যেতে থাকে। তারা গ্যাসের বিরুদ্ধে পেরে উঠছিল না। অনেকক্ষণ পর ইসরায়েলের সেনারা যখন জেলের মধ্যে প্রবেশ করে তখন সেখানকার প্রায় সবাই অচেতন হয়ে পড়ে আছে। সানার কিছুটা জ্ঞান ছিল। সে তার ওই একটি হাত দিয়েই মাটির সাথে তার বাড়িতে আঘাত করে প্রতিবাদ চালিয়ে যায়। সেই প্রতিবাদের ঝড় ধীরে ধীরে আবারও ওঠে চারিদিকে। ফিলিস্তিনিরা আসলে এমনই, আমাদের মতো তারা কাপুরুষ না। আমরা লেয়ালকে সেই জেলের হসপিটালে দেখতে পাই। আয়মান নামের সেই ছেলেটি লেয়ালের হাতে একটি কাগজের টুকরা দিয়ে যায়। লেয়াল কিছুটা সুস্থ হওয়ার পর কাগজের টুকরোটা যখন খোলে সেখানে লেখা ছিল, হামাস 6 জন ইসরায়েলি সেনাকে ধরে নিয়ে গেছে আর তাদের মুক্তির বিনিময়ে তোমাদের এখান থেকে কয়েকজনের মুক্তি চেয়েছে। তোমার জন্য হয়তো সামনে শুভদিন অপেক্ষা করছে। এরপরের দৃশ্যে সেই শুভদিনটা চলে আসে। আর যে সকল বন্ধুদের মুক্তি দেওয়া হবে মাইকে তাদের নাম ঘোষণা করা হচ্ছিল। এক একজনের নাম বলা হচ্ছিল আর সবাই খুশিতে চিৎকার করে উঠছিল। সানা সহ অনেকেরই নাম বলা হয়, কিন্তু সেই নামের মধ্যে লেয়ালের নাম ছিল না।
অনেকের মুক্ত হলেও লেয়াল জেলখানায় পড়ে থাকে। সানা যাওয়ার সময় লেয়ালের কাছ থেকে অশ্রু ভেজা চোখে বিদায় নিয়ে যায়। এই জেলখানায় কাটতে থাকে লেয়ালের একাকিত্ব জীবন। সে এখন সানার মতো করে নতুন বন্ধুদেরকে বই পড়ে শোনায়, স্বাধীনতার স্বপ্ন দেখায়। সন্তানের সাথে বসে আঁকা দেওয়ালের সেই ছবিগুলো ঠিক ওভাবেই পড়ে আছে। সেই ছবিতে নতুন নতুন অনেক কিছু যুক্ত করেছে লেয়াল। সময় যত যাচ্ছিল লেয়ালের মুক্তিদিন ততই কাছে চলে আসছিল। আর অবশেষে লেয়ালের জীবন থেকে শেষ হয় এই অন্ধকার জীবনের 3000তম রাত। লেয়াল আজ মুক্তি পেয়েছে, স্বাধীনতার স্বাদ উপভোগ করছে সে। তখন লেয়ালকে দূর থেকে নূর মা বলে ডাক দেয়। লেয়াল তার প্রিয় সন্তানকে এতটা বছর পর জড়িয়ে ধরে। আর এভাবেই একজন ফিলিস্তিনি মায়ের মুক্তির আনন্দে শেষ হয় এই মুভিটি। 1948 সালের পর থেকে এখন পর্যন্ত 7 লক্ষেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে বন্দী করে রেখেছে ইসরায়েলি বর্বর বাহিনী। 1983 সালের নভেম্বর মাসে 6 জন ইসরায়েলি বন্দী সেনার বিনিময়ে মুক্ত করা হয়েছিল 4765 জন এমন নিরীহ ফিলিস্তিনিকে। এগুলো সেই সময়কার সত্যিকারের ফুটেজ। আর এই গল্পটি ছিল সেই হাজার গল্পের একটি সত্য গল্প। আমি আপনি আর কতদিন ঘুমিয়ে থাকবো? আমি তো আমাদের পরিবার নিয়ে ভালোই আছি। আমাদেরও কিন্তু একদিন মরতে হবে। ফিলিস্তিনের যে নিষ্পাপ শিশুগুলো আজ বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, হাসরের ময়দানে কি আপনি তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন তো? এই প্রশ্নটি আমার নিজের জন্য এবং আপনার জন্য রেখে গেলাম। আর খুব গুটি কয়েকজন মানুষদের জন্য একটি কথা বলতেই চাই। খুব সামান্য কিছু মানুষকে ইসরায়েলকে সাপোর্ট করতে দেখি। আপনারা হয়তো মুসলমানদের উপর রাগ থেকে এটা করেন, অথবা ক্ষোভ, হয়তো আমাদের কারণে আপনাদের কোনো ক্ষতি হয়েছে তাই। কিন্তু ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ কিন্তু কোনো ধর্মের যুদ্ধ না। আপনার বাসার মধ্যে ঢুকে যদি আমি আপনাকে আপনার বাসা থেকে বের করে দিই, আপনার কাছে কেমন লাগবে তখন? আপনি কি প্রতিবাদ করবেন না? আপনি কি চুপ করে বসে থাকবেন? ফিলিস্তিনের এই মানুষগুলো নিজেদের সেই অস্তিত্ব রক্ষার লড়াই করছে। তাই যারা ইসরায়েলকে সাপোর্ট করেন তারা কোনো ধর্মের উপর রাগ না দেখিয়ে মানুষ হিসাবে একটু চিন্তা করবেন। তারপর যদি আমার কোনো কথা অথবা ভিডিওটি আপনাদের মনে কারো কোনোভাবে এতটুকু কষ্ট দিয়ে থাকে, আমি নির্দ্বিধায় তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরিশেষে ভালো থাকবেন আপনারা, আর দোয়া করবেন নিরীহ মানুষগুলোর জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।